আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ, পর্ব সংখ্যা 20। লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। শিকদার বাড়ি বিবিজানের ঘরের সোফায় বসে আছে ধ্রুব। তার অপোজিটে বসে আছে তার বড় ফুপি আর ওনার মেয়ে। ওনাদের সাথে বসে আছে বিবিজান। এখানে ধ্রুবর বিয়ের কথা চলছে। হঠাৎ বিবিজান ঠিক করেছেন ধ্রুবর সাথে বিয়ে দেবেন ওনার বড় মেয়ে, মানে তৌসের বড় ফুপি সুলতানার একমাত্র মেয়ে ইকরার। গতকালই সিদ্ধান্ত নিয়েছেন আর আজই ইকরার আর তার মাকে ডেকে পাঠিয়েছেন। ইকরা আর তার মা এসেছেন। এখন ওনাদের আর ধ্রুবকে নিয়ে বিয়ের মত নেওয়ার পালা চলছে। পরে বাড়ির সবাইকে নিয়ে বসবেন। ইকরার মা এত বেশি আসা যাওয়া করেন না প্রয়োজন ব্যতীত। ইকরার পুরো নাম ইকরা মারজান। বাবা সাজাদ মারজান। ইকরার বয়স 21। ভার্সিটিতে পড়ে, কিন্তু তার প্রফেশন হলো বাবার বিজনেস সামলানো। বাবা অসুস্থ হয় আর একমাত্র সন্তান হয় নিজের বাবার সব কিছু লোভী আত্মীয়দের হাত থেকে বাঁচাতে নিজের এই এতটুকু বয়সে বিগত 6 মাস ধরে পড়ে আছে বিজনেস নিয়ে। অবশ্য এ নিয়ে তার আগ্রহ আছে বটে। তো যাই হোক, বর্তমানে আসি। ধ্রুবর বয়স 26। ইকরার ধ্রুবর ছোট, তাই বিবিজান সিদ্ধান্ত নিয়েছে ধ্রুব আর ইকরার বিয়ে পড়িয়ে দিবেন। ধ্রুবর বিয়েটা হয়ে গেলে রুদ্র, নাহার, নাজিম চাচা আর মিনাজ মামাকে ধরে বেঁধে বিয়ে করাবেন। ধ্রুব বসে আছে দাঁতে দাঁত চেপে, ফ্লোরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। সে জানত না তাকে বিয়ের কথাবার্তা বলার জন্য বিবিজান এখানে এনেছেন। সে বিয়ে করবে না, ইকরাকে জীবনেও বিয়ে করবে না। ধ্রুবর দিকে তাকিয়ে বিবিজান জিজ্ঞেস করলেন, তুই কি বিয়েতে রাজি? ধ্রুব বিবিজানের কথায় কিরমির খেয়ে রাগ কন্ট্রোল করে চোখ তুলে ইকরার দিকে তাকায়। তারপর সোজা উঠে দাঁড়িয়ে বিবিজানের দিকে তাকিয়ে উত্তেজিত গলায় বলে দেয়, আমি রাজি মানে? তুমি কি ফাইজলামি করতেছো বিবিজান? এটা আমার জীবন, ছেলে খেলা নয়। আমি ওর মতো একটা উগ্র কিলার টাইপের মেরে কোন দুঃখে বিয়ে করতে যাব? বিবিজান ধ্রুবের কথায় জবাব কিছু বলবেন তার আগে সবার মাঝখান থেকে ইকরা সোফা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট দ্য ফাকিং কথাবার্তা? আরে শালা সান্ডা, তোর যখন কিলারকে বিয়ে করার ইচ্ছা নাই তাহলে আগে বলবি না? এতক্ষণ মুখে কলইটে রাখছিলি কেন? সুদানের নাতি, আমার একটা টাইম খেয়ে দিলি। ইকরার কথা শুনে ধ্রুব রাগ চরম মাত্রায় পৌঁছে যায়। ঠিক এই কারণে ধ্রুব রাজি নেই বিয়েতে। এমন বেয়াদবকে সে কেন বা বিয়ে করবে? ধ্রুব বিবিজানকে দেখিয়ে বলল, দেখো দেখো, ও আমারে তুই করে বলতেছে, প্লাস কি অসভ্যের মতো কথা বলতেছে। ওকে বিয়ে করব আমি? কাকে বিয়ে করব আমি? বিবিজান এবার ধমকে ওঠেন, এই চুপ কর তোরা দুইটা, বস নিজ নিজ জায়গায়। বিবিজানের ধমক খেয়ে দুজন আবার বসে যান নিজ নিজ জায়গায়। বিবিজান সুলতানাকে উদ্দেশ্য করে বললেন, তোর মাইয়েরা কয়েকটু মাইয়াগো মতো আচরণ করতে, এই ব্যাটারদের মতো কথা কয় কেন? সুলতানা দীর্ঘশ্বাস ছেড়ে হালকা কঠিন গলায় বলল, ওকে বুঝাতে আর বয়স 21-এর ঊর্ধ্বে, তারপরও বুঝে না। আর বিয়েটা তো স্বার্থেই দিচ্ছ, যাতে আমার কোম্পানির সাথে কোলাবোরেশন করতে পারো। তাহলে এত ফর্মালিটি কী আম্মা? ইকরা বিবিজানের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, দেখো নানিজান, তোমার এই আল্লাদুর বাইনসুদের নাতির বিয়ে করার আমার শখ নাই। আমি এখানে আইসি শুধু তোমার লাগে কথা কইয়া তোমার কথাটা রাখার জন্য। এখন বলো কী সিদ্ধান্ত? বিবিজান উত্তর কিছু মুহূর্ত চুপ থেকে বলে উঠলেন, এই বিয়ে হইব। আমি ধ্রুবের বাপের লগে কথা কইয়া বিকালে ডেট ফাইনাল করতে আসি। ইকরাইতে উচ্চস্বরে বলে উঠল, আলহামদুলিল্লাহ, যাক, ডিল বৃথা গেল না। ধ্রুব স্থির হয়ে বসে থাকলো। বিবিজান ওর জীবনে এমন বিপদ ঢুকিয়ে দিবেন তা কোনোদিনই স্বপ্নে কল্পনা করেনি। ধ্রুব চিৎকার করে বলে উঠল, এ বিয়ে আমি করব না। আমি এই অসভ্য বেদমিজকে নিজের বউ বানাবো না। বিবিজান ধ্রুবকে কিছু বলার জন্য মুখ খুলবেন তার আগে ইকরা তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, আবে সালা সান্ডা, চুপ কর। আসার পর থেকে তোর প্যান প্যান শুনতাছি। আমার মতো চারিদিক দিয়ে সুন্দর পাইবি দুইটা মাইয়া? আমার মতো কোনোদিনই পাইবি না। মেহু হুসনিকা রানী, বুঝলা যাইস না। ধ্রুব পদুত্তরে দাঁতে দাঁত চেপে বলল, তোর মতো বেহায়া বেয়াদব মহিলাকে বিয়ে করার চেয়ে সারা জীবন কুমার থাকা উত্তম। বিবিজান ধ্রুবকে ঠান্ডা গলায় বলল, তোদের বিয়ে হচ্ছে, এটা ফাইনাল। এবার তোরা যা বোঝার একান্তই বোঝ। সুলতানা, আয় আমার লাগে। বিবিজান এ বলে সুলতানাকে নিয়ে বের হয়ে যান। যাওয়ার সময় রুমটা বন্ধ করে যান। ধ্রুব ইকরার অপোজিটে সোফায় বসা। ধ্রুব ইকরার দিকে কটমট চেয়ে বলল,
ইকরা প্লিজ তুই আমার সাইরা দে বইন, মাফ চাই তোর কাছে। আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা ইনকাম করি না, ছোটো একটা জব করি, নিজের খরচ চালাই। ইকরা এ শুনে মুচকে এসে চারপাশে তাকায়, তারপর বলে, আরে ধ্রুব ভাই চিন্তা কিসের, তোমার বউ টাকার পয়সার অভাব আছে নাকি? আমি সমাজের চিত্র পাল্টে দিমু, এতদিন বউর মানুষের আর্ন করে খাওয়াই তো, কিন্তু এখন আমি আর্ন করে খাওয়াবো হবে? আর আমার একটা কোম্পানি ওনার তো তোমারে দিতে পারি, তা পারবে তো সিও এ সামলাতে? ধ্রুব উঠে এসে ইকরার সামনে হাত জোর করে ওর পাশে সোফায় বসতে বসতে মিনিতে করে কাঁদো কাঁদো হয়ে বলল, বোন রে আমার কিছু লাগবে না, তুই শুধু আমার ঘাড়ে উঠিস না। ইকরা উঠে দাঁড়ায়, সোফার মাঝখানে কাঁচের টেবিলে রাখা ব্যাগটা কাঁধে নিয়ে কালো সানগ্লাসটা চোখে পড়তে পড়তে ধ্রুবকে টাস করে একটা থাপ্পড় মেরে বলে, হালা শান্ডা এমনি কান্দিস না, আমি তোর ঘাড়েই উঠবো। এই বলে ইকরা বেরিয়ে যায় রুম থেকে। আর ধ্রুব হতাশ হয়ে বসে থাকে। কি হলো, ওকে মারলো? তার মানে বিয়ে পর ওকে বউর হাতে মার খেতে হবে? না না, এটা হতে পারে না। ধ্রুব কষ্টে মাটিতে পড়ে বাচ্চাদের মতো গড়াগড়ি খেতে থাকলো আর কাঁদতে কাঁদতে বলল, আমি বিয়ে করব না, এই জিনিসকে ঘরে তুলতে হইলে ঘর শহর ডুবাইয়ে মারতে হইব। নাজা আলতো পায়ে রুমে প্রবেশ করতে হাতে এক কাপ চা, চা টেবিলে তৌসিরের জন্য রাখলো। তৌসিরের বাড়ি সবাই প্রায় লাল চা খান, আর তৌসিরও তো খায়। সে যে হারকিপটা, দুধ চা জীবনে তৌসির চোখে দেখেছে কিনা সন্দেহ আছে নাজারে। নাজার দুধ চা খায়। বিয়ের পরের দিন বাড়ির মহিলারা এক কথায় কথায় জানিয়ে দিয়েছে সে দুধ চা প্রেমী মানুষ। তার শ্বশুরি আম্মা বলেছেন, তোমার যখন যা ইচ্ছে হয় তুমি বানিয়ে খেও মা। নাজা সকালে উঠে সবার আগে নিজের জন্য এক কাপ কড়া লিকারের দুধ চা জ্বালিয়ে দেয়, তারপর খায়, আর আসার পরে তৌসিরের জন্য নিয়ে আসে, তারপর আসার পরে আর এক কাপ খায়। কড়া লিকারের দুধ চা না খেলে মাথা নষ্ট হয়ে যায় তার। ভাত দুবেলা না খেয়ে থাকতে পারলেও চা সে না খেয়ে থাকতে পারে না। চা যে মারাত্মক এক নেশার মতো। নাজার নিজের এক জীবনে দুটি জিনিসের প্রতি বেশ আসক্ত হয়েছে, এক তাল্লাভাই আর দুই হলো কড়া লিকারের দুধ চা। যাই হোক, নাজার রুমে ঢুকে তো আজ ভিমরি খায়, যেখানে প্রতিদিন তৌসির সাথে জ্ঞান জ্ঞান করতে করতে তৌসিরকে তুলে তার মুখের উপরে চা তুলে দেয়, সেখানে আজ তৌসির উঠে বিছানা ঘুচিয়েছে, পুরো রুম ঘুচিয়ে নিয়েছে। পুরো রুম অবশ্য প্রতিদিন তৌসিরই ঘোছায়, নাজার এসবে হাত লাগায় না। কেন লাগাবে? অগোছালো তো সেই করে না, করে তো তৌসির, তাই গোছানোর দায়িত্বটাও তার। তৌসির শুধু রুম গোছায়নি, সাথে নিজের গোসল করে আয়নার সামনে রেডি হচ্ছে। নাজার ধীর পায়ে আয়নার সামনে তৌসির পিছনে দাঁড়ায়। তৌসির আজ সাদা পাঞ্জাবি আর সেই সেদিনের নতুন কালো লুঙ্গিটা পরেছে। তৌসির মানুষ জাউরা হলেও দেখতে কিন্তু মাশাল্লাহ সুবহানাল্লাহ, এটা নাজার নিজে স্বীকার করে। নাজার তীক্ষ্ণ দৃষ্টিতে তৌসির একবার পরখ করে নেয়। আয়নার মধ্যে নাজারকে দেখে তৌসির এক গাল হেসে জিজ্ঞেস করে, কিলো আমরা সুন্দর লাগেনি? নাজার বুড়কোচকে তৌসিরের দিকে এগিয়ে এসে চায়ের কাপটা টেবিল থেকে উঠিয়ে ড্রেসিং টেবিলের স্ট্যান্ডের উপর রেখে তৌসিরকে জিজ্ঞেস করে, আপনি এত সকালে উঠে গেলেন, আবার রেডি হচ্ছেন, কোথাও যাবেন নাকি? তৌসির হাত বাড়িয়ে চায়ের কাপটা নিয়ে এক চুমুক দিতে দিতে বলল, জামু, তুমি তো কইলা আজ যেন তাড়াতাড়ি বাড়ি ফিরি, যে তাড়াতাড়ি ফিরতে হইব, তার লাগে তাড়াতাড়ি যাইতে হইব না? নাজার কারণ সুরে বুঝতে পারে এই লোক আর তর সইছে না। নাজার গরম গলায় অন্যদিকে তাকাতে তাকাতে তৌসিরকে খুঁচা মেরে বলে, লুচ্চা বেটা, রাত পথে না পথেই শুরু করে দিয়েছেন প্রস্তুতি। তৌসির নাজার কথা শুনে ওর দিকে আর চোখে কিছু সময় চেয়ে থাকে, তারপর রাঙ্গিলা গলায় বলে, দূর বেটের সাউয়া, লুচ্চামির দেখছো কি? নাজার সেই আগের মতো অন্যদিকে তাকাতে তাকাতে বলে, আচ্ছা হয়েছে, যান গিয়ে বসেন, চাটা খান। তৌসির চাটা এক টানে খেয়ে চায়ের কাপটা আগের জায়গায় রাখতে রাখতে বলে, কি বৈশা খামু, চা তো পুরোই ঠান্ডা। নাজার কিছু বলে না, চুপচাপ চায়ের কাপটা নিয়ে যায়, উদ্দেশ্য কিচেনে নিয়ে রেখে আসবে, কিন্তু তা আর হয় না। তৌসির ওর হাত টেনে ধরে নিজের নিকটে নিয়ে আসে। নাজার কোমরে হাত দুটো রেখে চঞ্চল ছোঁয়া ছড়িয়ে দেয় তার শরীর জুড়ে। নাজার লজ্জায় গুড়িয়ে যায়, লাজে লাল হয়ে আসে ওর মুখ। নতজন দৃষ্টিতে হালকা হালকা হাসতে হাসতে বলে, ওহো তৌসির কি করছেন, যান না, এখন কাজে যান, সারা রাত তো আছি। নাজার এই লজ্জা দেখে তৌসির হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। আর সবুজ পাখিনি এভাবে লজ্জা পায়, বাহ কি সুন্দর দিন তার দেখতে হচ্ছে। তৌসির নাজারের থুতনি মৃদু স্পর্শ করে আর লজ্জা টুকটুকো হয়ে ওঠা মুখশ্রী তুলে নিজের দিকে তাকায়।
নাজহারের এমন লজ্জা দেখে সে ভীষণ খুশি। নাজহারও এবার তৌসিরের মুখপানে তাকায়। তৌসির প্রেমে ডোবা চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাজহারের লালচে আভা ফুটে ওঠা স্নিগ্ধ মুখখানায়। নাজহার লজ্জায় উষ্ণতায় গাল দুটো গোলাপের পাপড়ির মতো টুকটুক হয়ে গেছে। মুখটা দেখে মনে হচ্ছে লজ্জার রঙে রাঙানো সাদা গোলাপ। তৌসির নাজহারের এই রূপ দেখে বড়ই অবাক আর মুগ্ধতায় অবাকের শীর্ষে পৌঁছে যায়। শুধু মুগ্ধতাই নয়, মোহগ্রস্তর সাথে বিস্ময় সিক্ত। তৌসির ধীরে ধীরে নাজহারের ডান গালে নিজের বাঁ হাত রাখে আর মুখে গিয়ে নিয়ে টুপ করে একটা চুমু এঁকে দেয় নাজহারের লাজে লাল হয়ে ওঠা বাম গালে। তারপর ঠোঁট তুলে আবারও ঠোঁটে ঠেসে ধরে নাজহারের ঠোঁটের কিনারায়। নাজহার চোখ বুজে নেয়। তৌসিরের স্পর্শ নাজহারের চামড়ার নিচে স্নায়ুকোষে কাঁপিয়ে বরংবার তার স্পর্শ শিহরিত অনুভূতি জাগছে দেহে। তৌসির স্পর্শ মনে হলো রেশমের মতো গলে পড়ছে ওর ত্বক। নাজহারের ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে। তৌসির ঠোঁটের ছোঁয়া মৃদু বিদ্যুৎ নেমে আসছে শরীরে। নিজেকে সামলাতে না পেরে নাজহার তৌসিরের বুকে হালকা করে ধাক্কা দিয়ে বলল, সরুন, যেখানে যাচ্ছেন ওখানে যান তো। এসব সময় রাতে দেখা যাবে। সবসময় এসব ভালো লাগে না। তৌসির এই শুনে নাজহার থেকে মুখ সরিয়ে এনে রঙ্গ করে বলল, আরে নয়া নয়া বিয়ে করলাম, উত্তেজনা তো একটু থাকবই। একটু তো সহ্য করো, করতেই হইব। কই তুরি? নাজহার দীর্ঘশ্বাস ছাড়ে। এ লোককে সবসময় উল্টোপাল্টা ভাষায় কথা বলা যায় ইচ্ছে তাই। নাজহার মনে কিছু আসে, তাই ও গুনগুনিয়ে তৌসির বুকে হাত রেখে পাঞ্জাবির বোতামগুলো উপর হাত বুলাতে বুলাতে নিজের মারাত্মক সুন্দর সবুজ নয়না একটু সরু করে নরম হাসি দিয়ে তৌসির দিকে ঘাড় কাত করে তাকিয়ে বলে, আমি তো আপনার স্বামী হিসেবে মেনে নিলাম, তাই আপনার কিন্তু এখন থেকে প্রতি সপ্তাহে নতুন নতুন গিফট দিতে হবে। তৌসির স্পষ্ট বুঝে যায় নাজহার ওর সাথে ফ্লার্ট করতেছে। তৌসির হাত বাড়িয়ে নাজহারে কপালে পড়া বেবি হেয়ারগুলো কানের দিকে সরিয়ে দিতে দিতে হালকা তিক্ত সুরে বলে, পয়সা বাঁচানোর লইগা 2 বছর ধইরা আন্ডারওয়্যার কিনি না, 3 বছর ধইরা লুঙ্গি কিনি না, আর তুমি সপ্তাহে সপ্তাহে গিফট মারাইতেছো। তৌসিরের কথা শুনে নাজহার স্তব্ধ হয়ে যায়। কি একটা অবস্থা! এত সুন্দর করে বলল, তারপর এই লোক এভাবে উত্তর দিল। তিতা মিঠা কোনো মূল্য এই মানবের কাছে নেই। তারপর নাজহার তৌসিরের করা কিছু বলল না। আজ থেকে পণ করেছে সব সহ্য করে নিয়েছে। নিজেও না হয় একটু কিপটামি শিখে নেবে, একটু আয় করে নেবে। মানিব্যাগ থেকে তৌসিরের মানিয়ে নেবে সব কিছু। বিগত জীবনে তো অনেক বিলাসিতা করলো, এখন না হয় একটু বিলাসিতা কম করবে। ধীরে স্থির তৌসিরে ঠিক করে নিবে। বউয়ের কথা তো শুনতেই হবে। সে তৌসিরকে যত বড় গুন্ডা দেখছে, ও তৌসিরের সান্ডামি গুন্ডামি আস্তে আস্তে ঠিক করে দিবে। সংসার জীবনে তো এখন শুধু শুরুই হলো। সব ভুলে নাজহার সুন্দর করে একটা জীবন কাটানোর স্বপ্ন দেখেছে এই মন্দলোকের সাথে। সে সিদ্ধান্ত নিয়েছে সে এই মন্দলোকের নিন্দা সংসার করবে। নাজহার তৌসিরের পছন্দের কালার পাঞ্জাবির কলার টেনে ধরে গোড়ালিতে ভর দিয়ে উঁচু হয়ে তৌসিরের মুখোমুখি সামনে এনে ফিসফিস করে বলে, আপনি আমায় টুনির মা ডাকেন না? আপনি যদি আপনার এই আখেরি কিপটামি না ছাড়েন তাহলে সাফ সাফ স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনার টুনি বা টুনার মা আমি হব না। তৌসির নাজহারের কোমর আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, কিপটামি তো আমি করি, তাইলে আমার না হওয়া টুনি বা টুনার দোষ কি? কেন আনবা না তাদের পৃথিবীতে? এত কিপটামি করে সন্তান পালা যায় না তৌসির। আমি ম্যানেজ করেই নিলাম, কিন্তু যখন আমাদের একটা সন্তান হবে তখন তার সাথে এমন করবেন আপনি? তৌসির নাজের কথায় মুচকি এসে বলে, এই এত টাকা পয়সা কাদের জন্য? হগলেগেই তো ভাবতেছি একটা বছর সুন্দর সুন্দর জায়গা করে করতে নিয়ে যাবো। আইলে এই বছর একটা নিমো, এরপর 2 বছর পর আরেকটা নিমো। বছর বছর তো হইলেগে তোমার ভালোবাসা যাইব। বয়স তো আর কম হইল না, ওদের কোনো অভাবে রাখবো না। তারপরও কও, আমার টুনটুনির মা হইবা? না চায় তৌসিরের কথায় বুড়ো কুচকায়, একটু ভাবে, তারপর হেসে জবাব দেয়, এমন যদি হয় তাহলে হওয়া যায় টুনির মা। কি বলেন আপনাকে বানানো যায় টুনির বাপ? তৌসির নাজহারের কথায় একগাল হেসে সাহস করে নাজহারের ঠোঁটে ঠোঁট বসিয়ে গাঢ়ভাবে চুমু খেয়ে নেয়। নাজহার বাধা দেয় না, উল্টে 2 হাতে তৌসিরের গলা জড়িয়ে ধরে। তৌসির নাজহারের চুমু খেতে শিখত এমন মুহূর্তে পিছন থেকে বিবিজানের গলা ভেসে আসে, বউ লাগে ঘষাঘষি করবা নে, এখন একটু নিচে আও, পাশা দিয়ে তো আইকালাবাস ঢুকে গেছে। তৌসির বিবিজানের গলা শুনে নাজহারকে ছাড়তে চায়, কিন্তু নাজহার ছাড়ে না।
তোষের ঠোঁটে কামড় বসিয়ে এসে এই ভেবে ধরে বিবিজান এসেছে তো কি হয়েছে, উনি কেন আপত্তিকর মুহূর্তে চলে আসেন। তোষের অনেক কষ্টে নাঝারকে নিজের থেকে সরিয়ে নিয়ে পিছনে বিবিজানের দিকে তাকিয়ে বলেন, কি হইছে? বিবিজান গায়ে চাদর ঠিক করতে করতে দাঁতে দাঁত চেপে বলেন, নিচে পুলিশ আইছে, নতুন ওসি হইডা আইছে, তাড়াতাড়ি আয়। তোষের বিবিজানের গলায় আতঙ্ক দেখে তাড়াতাড়ি বিবিজানের সামনে এসে দাঁড়ায়, তারপর বলল, চলো। বিবিজান কটমট চোখে নাজার দিকে এক নজরে তাকিয়ে ফের তোষের দিকে তাকিয়ে বলেন, ঠোঁট মোস, রক্ত পড়তাছে। তোষের হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁটের রক্ত মুছতে মুছতে বলে, চলো। এই বলে সামনে পা বাড়িয়ে নিচে যাওয়ার জন্য নিচে এসে দেখে বাড়ির সবাই এখানে উপস্থিত। ওর বাবা চাচা 4 জন এখানেই আছে, দাদা জানও আছে, ওর মা চাচি চাচাতো ভাই বোন সবাই এক কোণে দাঁড়িয়ে আছে। পুলিশ কয়েকজন এসেছে বাড়িতে। তোষের নিচে নেমে সবার মাঝখানে দাঁড়িয়ে গিয়ে বিস্ময় নিয়ে নিজের বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে হানে? তার বাবা কিছু বলার আগে ওসি ফারদিন এগিয়ে এসে হাতের লাঠি ঘুরাতে ঘুরাতে বললেন, কি হওয়ার বাকি আছে মিস্টার তৌসির? ওহ সরি মেয়র সাহেব। তৌসির ফারদিনের কথা বুঝে যায় উল্টোপাল্টা কেস তো খেয়েছে, এর জন্য এই পুলিশ। তৌসির তার বুড়ো কোচকে জিজ্ঞেস করে, মানে? ফারদিন তৌসির কথায় হেসে ওঠে, বলে, মানে বুঝতে পারলেন না নেতা সাহেব? তাহলে স্পষ্ট শুনুন। এতটুকু বলে ফারদিন তৌসিরের মুখোমুখি দাঁড়িয়ে রুক্ষ চোখে তৌসিরের চোখে চোখ রেখে কঠিন গলায় বলে, আপনার নামে গুরুতর মামলা আছে অর্গান ট্রান্সফার ড্রাগার ডিলের খুনে, আর কত কত ক্রাইম প্রুফ আছে। তৌসিরের ভিতর কেঁপে ওঠে সামান্য পুলিশ কিভাবে এসব জানলো। তৌসির ভয় না পেয়ে ফারদিনের চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, প্রমাণ দেখান। ফারদিন তৌসির মুখের সামনে ফোন ধরে, ফোনের স্ক্রিনে ঝুলছে তৌসির সেই পতিতলা মেয়ের খুন করার দৃশ্য, অর্গান বের করে নেওয়ার দৃশ্য, ড্রাগস ডিলের সময়কার দৃশ্য। তৌসির স্তব্ধ হয়ে একদৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে থাকে, মুখে কথা নেই, একদম চুপ। উপস্থিতি সবাই যেন এতক্ষণ নীরবতা পালন করেছিল। তৌসিরের তো এমন নীরবতা পালন করতে থাকে। ফারদিন ফোনটা প্যান্টের পকেট ঢুকিয়ে নিতে নিতে তার ছেলের সাথে বলে, অবাক হলেন? হ্যাঁ আমি অবাক হয়েছি। এই প্রুফকে একজন আমাদেরকে দিয়েছে। এগুলো এআই ভাববেন না, এগুলো রিয়েল। কিন্তু আপনার এইসব অপরাধের অ্যারেস্ট করা হলো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নাজা তৌসির পেছন দিকে এসেছিল, সিঁড়ির কাছে এক কোণায় দাঁড়িয়ে সব দেখছে ও। তৌসির এইসব দেখে নিরুত্তর, নিজের সব পাপ ধরা পড়েছে। তারপর সে নিরুত্তর। নাজার চোখ দুটো টলমল করছে এগুলো দেখে, কিন্তু অশ্রু বাহিরে আসার শক্তি পাচ্ছে না। বুক থেকে গলা পর্যন্ত একটা দলা পাকানো কষ্ট উঠে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে স্তব্ধ। বাইরে নাঝার এখনও দাঁড়িয়ে, কিন্তু ভেতরে যে নাঝার সে তৌসির সাথে সুন্দর সংসার স্বপ্ন দেখেছিল, সে এতক্ষণ দাঁড়িয়ে সিঁড়ির কোণে মৃত্যুবরণ করেছে। বাইরের শরীরটা শুধু তার মৃত্যু পরবর্তী যান্ত্রিক খোলস মাত্র। সারা শরীর থরথর করে কাঁপছে নাঝারে, কিন্তু এ কোনো ভূমিকম্পের ধাক্কা নয়। এ হলো ভূমিকম্পের কেন্দ্রে দাঁড়িয়ে থাকা মানুষের কম্পন। যে দেওয়াল ধরে নাঝারের জীবন একটু নিরাপদ, একটু ভালোবাসা আশা করেছিল, সেই দেওয়াল যে ছেঁড়া কাগজের আবরণ ছিল, তা এখন নির্বারভাবে প্রমাণিত হলো। নাজার তো শুধু একটুখানি শান্তি ভিক্ষা করেছিল ভাগ্যের কাছে, চেয়েছিল অতীতের ক্ষতগুলোকে একটু মলম লাগাতে, নতুন করে বাঁচতে। একটা সাধারণ, একটা নিষ্পাপ সকাল দেখতে চেয়েছিল এই মন্দলোকের সাথে। কিন্তু সকালে প্রথম রোদ ওঠার আগে সব আলো কেড়ে নেওয়া হলো। সবটা সরিয়ে এক ভয়াবহ অন্তহীন সন্ধ্যার আকাশে ডুবে গেল। শুরুর আগেই শেষ। নাজারের মস্তিষ্ক সত্যটা তীরের মতো নয়, তপ্ত লোহার শিকলের মতো বিঁধে গেল। তারপর স্বপ্নগুলো ছিল ফুলের পাপড়ির মতো নরম, কিন্তু এক মুহূর্তে আঘাতে শুধু ধুলোয় মিশেনি, চূর্ণ বিচূর্ণ হয়ে মিশে গেছে সেই বিষ যা তৌসিরের জীবন। তখন শুধু রইল একা কবর সমান গভীর শূন্যতা, আর এক অশনে তীক্ষ্ণ বেদনা যা শিরায় শিরায় বইছে। নাজার বুঝতে পারে তার আর নিজের বলতে কিছু রইল না, যা রইল তা শুধু তার নিজের ভেঙে যাওয়ার অন্তরের অন্ধকার গহ্বর। তৌসির বুঝে যায় আজ তাকে হাজতে যেতে হবে। ঘুষ টুস দিয়েও কাজ হবে না, সব শেষ হয়ে গেছে। এই অফিসার নাছোড়বান্দা। তৌসির ঘাড় ঘুরে পেছনে তাকায়, দেখতে পায় নাঝার তার অসহায় চোখের চাহনি।
দেখতে পায় ঠোঁট শুকিয়ে গেছে তার সবুজ বাঘিনীর। যে নয়ন সবসময় তৌসিরের জন্য রাগ বরাদ্দ থাকতো, আর সেই নয়ন অসহায় চাহনি। তৌসির এতক্ষণ একটু ভয় করেনি, খারাপ লাগেনি, কিন্তু নাজের অবস্থা দেখে শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। বুকে ঘা মেরে ধরেছে এক তীক্ষ্ণ ব্যথায়। তৌসির নিজের দিকে তাকিয়ে দেখে নাজার ঠোঁট ভেঙে চোখে জমা পানিটুকু ছেড়ে দিয়ে বাচ্চাদের মতো বলে ওঠে, তৌসির, আপনি সত্যি চলে যাবেন? এই বলে নিঃশব্দে চোখের পানি ফেলতে থাকে। নাজার এই চোখের পানি তৌসির শরীরে শিরায় শিরায় দুঃখের রেশ বাঁধিয়ে দেয়। তৌসিরের মনে হয় এই বুঝি কেউ বক্ষপিঞ্জরায় হতে কলিজাটা জোর করে খবলিয়ে টেনে টেনে বের করে নিচ্ছে। তৌসির গলায় এসে কথা আটকে যায়। ও ঢোক গিলে ফারদিনের দিকে তাকিয়ে বলে, আমি আপনার লগে যাব, 5টা মিনিট আমার স্ত্রীর সাথে কথা বলতে দিন। ফারদিন তৌসিরের মুখে স্ত্রী শুনে থতমত খায়। মনে করেছিল বোন হবে। ফারদিন প্রথমত নাজারকে দেখে টাসকে খেয়েছে। ফারদিন ভেবেছিল এ হয়তো বিদেশি কেউ, তাদের বাড়িতে বেড়াতে এসেছে। এখন দেখছে সে বাংলার কথা বলতে পারে। তারপর তৌসির স্ত্রী। ফারদিন তৌসিরকে জিজ্ঞাসা করে, আপনার স্ত্রী? তৌসির পেছনে ঘুরে নাজার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমার অর্ধাঙ্গিনী। ফারদিন কিছু বলবে তার আগেই তৌসির বাবা বলল, ওসি সাহেব নতুন বিয়ে করছে, কিছু বুঝপড়া নিক, তারপর যাবে, একটু সময় দিন একান্ত। ফারদিন এটা শুনে একজন মহিলা অফিসারকে বলেন, আপনি তাদের সাথে যান, তারা যে ঘরে কথা বলবে তার বাইরে দাঁড়িয়ে থাকবেন। এই আদেশ দিয়ে অন্য অফিসারদের দিকে তাকিয়ে বলেন, এই বাড়িতে প্রত্যেকটা ঘর সার্চ দাও, সাথে সবার ফোন। একজন যখন ক্রাইমের সাথে জড়িত তাহলে পরিবারের কেউ থাকতে পারে। এদের আদেশের বিরুদ্ধে বিবি জানে কিছু বলার জন্য মুখ খুলবেন তার আগে ফারদিন বলে ওঠে, ম্যাডাম, ওয়ারেন্ট আছে। ব্যাস, বিবিজান চুপ করে যান, আর কিছু বলেন না। বাস তো খেয়ে নিয়েছেন। তৌসির আর নাজারের নিচে একটা রুমে 5 মিনিটের জন্য কথা বলার সুযোগ দেওয়া হয়। দরজার অলিগলি দরজার বাইরে মহিলা দাঁড়িয়ে আছে। তৌসির নাজারের গালে হাত রেখে চোখের নিচে পানি বৃদ্ধ আঙ্গুলের সাহায্যে মুছতে মুছতে বলে, তুমি কান্দো কেন লাইকা? এই খারাপের জন্য চোখের পানি ফেললো না তো? আমি সারা জীবন পড়ে থাকবো নাকি? 2-1 মাস থাকুন লাগতে পারে। নাজার 2 হাতে তৌসিরের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, ওদেরকে ঘুষ দিন, কিছু ঘুষ দিলে হবে না? আপনাকে ছেড়ে দেবে। তৌসির নাজারের কথা মুচকি এসে বলে, হ্যাঁ, আরে তালুকদারের মাইয়া, তুমি দেখি আমার থেকে বড় বদমাইশ। ঘুষের কথা কও, ঘুষ দিলে মানব না ওরা। নাজার তৌসিরের চোখের দিকে তাকায়, আহত গলায় বলে, আমি কি করে একা থাকবো? আমার রাতে ভয় লাগে তৌসির। আপনার বুকে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে। আপনার দেওয়া যন্ত্রণাটুকু আমার বড্ড প্রিয়। আপনিও আমার অনেক প্রিয়। আপনি কিভাবে থাকবো? আমার একটুখানি ভালো থাকার হলেও আপনার প্রয়োজন। কেন এমন হয়? আমি আপনার সাথে থাকবো তো, তাহলে কেন আপনি চলে যাবেন? আপনি খুব খারাপ। আমার সাথে সংসার করার জন্য সময় নেই আপনার কাছে? আপনি পালিয়ে যাচ্ছেন দায়িত্ব থেকে। নাজার এই আর্তনাদ তৌসিরের শ্রাবণ কেন্দ্র ভেদ করে সরাসরি তার বিবেকদগ্ন স্বনে কেন্দ্রে আঘাত আনে। নাজারের কথাগুলো শুনে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। তবে তার বাতাসের অভাবে নয়, বরং নিজের শ্বাসরোধকারী অপরাধবোধে ভাবে। তৌসির নাজারের বুকে টেনে শক্ত করে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। ওর চুলে হাত বুলিয়ে বলে, হ্যাঁ রে বেটির ব্যাং, কান্দিস খান, শোন, আমি চইলা আসমু কিছুদিন পর। আর যদি না আসি তাহলে তুই চইলা যাইস, ডিভোর্স দিয়ে দিই মনে। নাজার হু হু করে কেঁদে ওঠে, বলে, আমি আপনার জন্য অপেক্ষা করব। আমি দ্বিতীয় পুরুষের নাম নিজের সাথে কোনোদিনও জুড়ব না। তৌসির নাজার আর কিছু বলতে যাবে এমন সময় ফারদিন ঘরের দরজা ঠেলে প্রবেশ করে আর বলে, তৌসির, সময় শেষ। তৌসির নাজারকে নিজে থেকে ছাড়াতে চেয়ে বলে, আমারে যাইতে হইব। কিন্তু নাজার ছাড়ে না, উল্টে 2 হাতে শক্ত করে তৌসিরের পাঞ্জাবির কলার চেপে ধরে বলে, আমি যেতে দেবো না আপনাকে। কেন যাবেন আপনি? আমি আপনাকে ছাড়া ঘুমাতে পারি না, আপনি জানেন তো। আমি একরোগা মানুষ, আমার সাথে কেউ এত কথা বলে না। আপনি শুধু বকবক করেন। আপনার বকবক না শুনলে আমি শান্তি মেলে না আমার। আপনি গালি দিয়ে কথা বললে পছন্দ করেন, সেটা আমার পছন্দ না। যা আছে গালি দিয়েন, আমি রাগ করব না। তারপরে থেকে যান তৌসির, আমার খুব কষ্ট হচ্ছে। আমার কলিজাটা কেউ ছেড়ে নিচ্ছে। এই আহাজারি শুনে তৌসির মনে হচ্ছে বুকের বাম পাশটা কেউ যেন তপ্ত শলাকা দিয়ে গেঁথে দিয়েছে। প্রতিনিয়ত স্পন্দন এখন কষ্ট দলিল হয়ে গেছে। তৌসির অনেক কষ্টে নাজারকে নিজে থেকে ছাড়িয়ে ওর চোখ মুছে দিতে দিতে বলল, এ বেটে সাউয়া, এমনি কান্দিস না। আমি চইলা আসমু তো, আসমু কয়েকদিন পর। তোর
কানলে মায়া লাগে না? ফারদিন, এইটার দেখ, আমার লোকে কেমন করতেছে। ফারদিন এইসব দেখে মনে মনে বলল, একজন পরী খাটতেছে একজন সরোয়ারের জন্য, কি বিশ্রী ব্যাপার। ফারদিন হাতকড়া নিয়ে তৌসির দিকে এগিয়ে আসে। এ দেখে তৌসির নাজহারের কাছ থেকে এক পা সরে আসে। সে মাথা নিচু করে হাত বাড়িয়ে দেয়। ফারদিন তৌসির হাতে হাতকড়া পরিয়ে দেয়। নাজহার অসহায় বিস্ফোরিত চোখে তাকিয়ে রয় তৌসিরের দিকে। ওর প্রাণবন্ধ সবুজ চোখের দুটি আজও শুকনো, ভেতর সব জলীয় অংশ শুকিয়ে থাকে, পাথরে গুচ্ছে পরিণত হয়েছে। নাজহারের মনে হলো ওর ফুসফুসে চিরে বেরিয়ে আসতে চাওয়া গলা ফাটানি চিৎকার তার কণ্ঠনালী এসে আটকে গেছে। নাজহার ইচ্ছে হচ্ছে উন্মাদের মতো কাঁদতে, পৃথিবী তার যন্ত্রণার কথা জানাতে, কিন্তু নিয়তি তাকে নির্বাক অসহায় পুতুলের মতো পরিণত করে দিয়েছে। নাজহার এই অসহায় নীরব চাহনি তৌসির ভেতর সব প্রাচীর ভেঙে দিচ্ছে। তৌসির কাছে হাত করা এখন আর কেবল হাত গ্রেফতারের প্রতীক নয়, এটি নাজহারের অন্ধকার হয়ে যাওয়া যার জন্য নিজে দায়ী। ফারদিন শান্ত অথচ কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বলে উঠল, চলুন সাহেব। তৌসির এলোমেলো পায়ে সামনে পা বাড়ায়। তার শরীরটা বাধ্য হয়ে সামলেছে যেন, কিন্তু তার বিবেক, তার ভালোবাসা এবং তার সমস্ত অনুশোচনা সবকিছু তীব্রভাবে পেছনে নাজহারের দিকে ছুটে যেতে চাইছে। নিজের সবুজ বাঘিনী সবুজ নয়ন নিজের জন্য নিঃশব্দে ঝরে যাওয়া চোখের পানি তৌসিরের কাছে নিজের মৃত্যুদণ্ডের চেয়েও যেন ভয়ঙ্কর মনে হচ্ছে। ফারদিন যখন তৌসিরের বাহুতে ধরে তাকে নিয়ে যেতে লাগলো, তৌসির তখন বারংবার পিছনে ফিরছিল। প্রতিবার তাকানোর কারণ ছিল নাজহারের কাছে তার শেষবারের মতো আজীবনে ক্ষমা প্রার্থনার ব্যর্থ চেষ্টা। তার চোখ যেন নাজহারের আকুলভাবে বলছে, বিশ্বাস করো, তোমার ইচ্ছাকে ধ্বংস করার জন্য আমি দায়ী নই, আমি শুধু নিয়তের কাছে হেরে গেলাম। নাজহার তাকে পিছনে এলোমেলো ভাবলেশীন পায়ে হাঁটতে শুরু করলো। সে হাঁটছে না, বরং তাকে ভেঙে যাওয়ার শরীরটা যান্ত্রিকভাবে এগিয়ে চলছে, গন্তব্যহীন। তাদের মাঝে দূরত্ব বাড়ছে। তৌসির নিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকে, কিন্তু তাদের যুগ্ম যন্ত্রণা এক অদৃশ্য টান টান সুতো বাঁধা পড়ে গেছে। তৌসির প্রতিটা পিছন ফেরা নাজহারের পায়ে শক্তি যোগাচ্ছে। নাজহার সামনে পা বাড়াতে আর দেখতে পাচ্ছে তার অপ্রিয় মন্দলোক চলে যাচ্ছে, এবং এই দৃশ্য তার শেষ আশ্রয়। তৌসির যাচ্ছে এক লোহার তৈরি কারাগারের দিকে, আর নাজহার যাচ্ছে এক শূন্য ভবিষ্যতের দিকে। তাদের এই পথ চলা ছিল দুটি আত্মার পতন, যার শেষ নেই। নাজহারের পায়ে এলোমেলো পদক্ষেপ তার জীবন দিগ্ভ্রান্তির প্রতীক, আর তৌসিরের প্রতিটা পিছনে ফিরে তাকানো তার জীবনে অনুশোচনার দলিল। তৌসির সদর দরজায় গিয়ে থমকে দাঁড়ায়, পেছন ফিরে চেয়ে মায়ের দিকে তাকায়। মা যেন কাঁদবেন তা সে জানে, তাই মায়ের আওয়াজ দিয়ে বলেন, আম্মা, তুমি খবরদার কানবা না, আমি সইলে আমু। কাপুরুষ পেটে ধরনি, মনে রাখো। এই বলে বিবিজানের দিকে তাকিয়ে বলেন, বিবিজান, ভালো থাকিও, আমার নাজারের খেয়াল রাখিও, আমার নাজান বড্ড অবশ। এই বলে তৌসির সামনে ঘুরে যায়। পিছনে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। শিকদার বাড়ির প্রাণ বাড়ি থেকে চলে যাচ্ছে। সে যে চিল্লিয়ে মাতিয়ে রাখতো বাড়িটা, সে চলে যাচ্ছে। তৌসিরকে নিয়ে যেতেই হালিমা মানে তৌসিরের মা জ্ঞান হারিয়ে লুটে পড়ে মাটিতে। একমাত্র সন্তান ওনার, তাই এই পরিণতি উনি মেনে নিতে পারলেন না। ওনার বুকের ধন, ওনার খোকা, আজ ওনার বক্ষ হতে হাজতে কি করে এই যন্ত্রণা সহ্য করবেন। উনি তো মা, মায়ের যে সন্তানের দুঃখ সইতে পারে না। পুলিশ সারা বাড়িতে তল্লাশি করে আর কিছু পায়নি। যাবার সময় ফোন চেক দিয়ে দেখেছে, তবে তেমন কিছু পায়নি। সবকিছু শেষে নাজের রুমে আসে। এখন রুমটা আগের মতো নেই, আর এখন রুমে আসাটাও অর্থহীন, কারণ এখন তাকে জ্বালানো যে তৌসির আর এখানে নেই। নাজের চোখ বেয়ে দুফোঁটা অশ্রু টলমলভাবে গড়িয়ে পড়ে। রুমে পা রেখে চারপাশে স্তব্ধ দিকে চোখ বোলায়। তৌসিরের বদলানো রাখার লুঙ্গি, সঙ্গে গেঞ্জি এদিক ওদিক ছড়িয়ে রাখা, মাথায় আছড়ানো চিরুনি বিছানার মাঝখানে হয়তো ছুঁড়ে মেরেছে, সেই ছুঁড়ে মারা অবস্থায় রয়েছে। নাজা ধীরে ধীরে দরজা আগলে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, চারদিকে চোখ বোলায়। একটু আগেও তো এখানে তৌসির ওর সাথে খুনসুটি করেছিল, আর এখন তৌসির এক প্রান্তে আর ও এক প্রান্তে। মনটা বিষাদে ভরে যায়। নাজায় ধীরে ধীরে আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকায়, নিজের চোখে চোখ রেখে চেয়ে থাকে। চোখের পাতা ভিজে গেছে মন্দলোকের এক মুহূর্তের অভাবে। নাজা আয়নায় নিজের ভেজা চোখের দিকে স্তব্ধ হয়ে চেয়ে থাকে কিছু মুহূর্ত।
তারপর খিলখিল করে হেসে ওঠে, চোখে আগুন, ঠোঁটে তৃপ্তি নিয়ে রক্তচোষা এক হাসি দেয়। চোখের পানি মুছতে মুছতে নিজেকে নিজে বলে, ওয়াও, তুমি এত ভালো অ্যাক্টিং করো। তুমি তো ভালো অ্যাক্টর হয়ে গেছো ডার্লিং নাজহা। এই বলে আবারও বিস্মাখা হাসি পৈশাসিক তৃপ্তি হাসিতে হেসে ওঠে। তৌসির আমায় ঠিকই বলে আমি গাদ্দার। নো নো, আই অ্যাম নট এ গাদ্দার, আই অ্যাম এ মহা গাদ্দার, তৌসির শিকদার নোবেলপ্রাপ্ত গাদ্দারিনী। নাজহা, তুমি এত সুন্দর অ্যাক্টিং করো, তোমায় তো মিস ওয়ার্ল্ড বানিয়ে দেওয়া উচিত। এই বলে নিজের চেহারা হাত বলে তাচ্ছিল হাসি দিয়ে বলে, এই চেহারা, এই নিষ্পাপ চেহারার মায়ে পড়ে তৌসির শিকদার, আর এই চেহারার মায়ে পড়লে কি হয়, ক্ষণে ক্ষণে ধুকে ধুকে মরতে হয়। তো তৌসির, আপনাকে মরতে হবে। নাজার হাসতে হাসতে ফ্যান অন করে, দুপা বিছানায় বাইরে ঝুলে চিত হয়ে শুয়ে পড়ে, জোরে জোরে শান্তির শ্বাস নেয়। তৌসিরের নিজের মায়ে জড়িয়ে পড়াতে পাঠিয়েছে, এর চেয়ে বড় ঝড় আর কি হবে। নিজের জাতীয় শত্রুতে কেউ ভালোবাসতে পারে না, তাহলে নাজার কীভাবে ওকে মেনে নিয়ে সংসার করতে পারবে? এইসব এভিডেন্স নাজার এতদিন ধরে কালেক্ট করেছে, তারপর ফারদিনের নাম্বারে ম্যানেজ করে নিজেই দিয়েছে। নিচে যা যা বলেছে সবই ছিল নাটক। নাজার এই বাড়িতে এসে একটাই উদ্দেশ্য নিয়ে এসেছে, কিন্তু তৌসিরের জন্য তা সফল হচ্ছে না। সেই কারণে তৌসিরের 2-1 মাসের জন্য হাজতে পাঠানো। 1 মাসের ভেতর নাজার নিজের লক্ষ্য পূরণ করবে আর পরের মাসে ডিভোর্স নেবে। যা করার 2 মাসের ভেতরে করতে হবে। তৌসির আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে আসবেই। ও আসার আগেই কিস্তি খতম করতে হবে। এই ভেবে নাজার উঠে দাঁড়ায়, ভাবে বাড়িতে কল দেবে, কিন্তু পরক্ষণে সিদ্ধান্ত পাল্টে বলে, না, এখন না। এই বলে উঠে গিয়ে আলমারি থেকে একটা সাদা কুর্তি হাতে নেয়, নিয়ে কুর্তিটার দিকে তাকিয়ে অস্ফুট সুরে উচ্চারণ করে, আমার স্বামী তো হাজতে, তাইলে এখন আমার বিধবা বেশে থাকা উচিত। এই বলে কুর্তিটা নিয়ে অশ্রমে ঢুকতে ঢুকতে নিজেকে বলে, পবিত্র হই, এ খবিশ চুমুটুমু খেয়েছে। কিছুক্ষণ পর নাজার গোসল শেষ করে অজু করে সালাতুল তাসবিহ নামাজে দাঁড়িয়েছে। আজ মনে শান্তি আছে, সে উপলব্ধি করতে পারছে তার মনটা আজ অনেক শান্ত। সেই উপলক্ষে নাজার নামাজ পড়ে উদযাপন করছে। নামাজ শেষ নাজার সালাত ফিরে পিছনে তাকাতেই নাজার তাসকি খেয়ে ওঠে, আর পিছনে কাঠের চেয়ারের ডান পায়ের পা উপরে দিয়ে বসে আছে তৌসির। নাজারকে চমকাতে থেকে তৌসির মুচকি এসে হাত দিয়ে ইশারা করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ম্যাডাম গাদ্দারিনী।